জামাত যে বলতেছে লেভেল প্লেইং ফিল্ড নাই, নির্বাচনের উপযুক্ত পরিবেশ নাই, সেটা বিএনপির তরফ থেকে তারা তো বলতে হবে যে না, লেভেল প্লেইং ফিল্ড আছে। একটা কিছু তো বলতে হবে, আপনার তো একটা জায়গায় যাইতে হলে একটা ওপিনিয়ন দিতে হবে। পাল্টাপাল্টি অভিযোগ করে লাভ নেই। পাশাপাশি আসিফ মাহমুদ, যার কথা আপনি বললেন, আসিফ মাহমুদ এমন অভিযোগ করছে যে সরকারের উচ্চ পর্যায়ের যে সমস্ত কর্মকর্তা, যারা লোড বিয়ারিং ভীম বলেন কিংবা নির্বাচনের টার্নিং পয়েন্টে তাদের মতো লোককে নিয়ে মিটিং আলোচনা করতে হয় রাষ্ট্রীয় লেভেলে, তারা তার সাথে নাকি দেখা করছেন। আমার বক্তব্য না, আমি দেখিও নাই, পত্রিকা এখন পর্যন্ত পাইনি আমি, বাট আসিফ মাহমুদের যে অভিযোগটা, তো এটা দিয়ে তো একটা জিনিস মনে হইতে পারে যে যদি সব জায়গায় প্রশাসনের লোক এইভাবে সব বড় দল বলতে আমি অন্তত 3টে দলের কথা যদি বলি এই মুহূর্তে, তাদের সবার কাছে যদি যাইতো তাইলে একরকমের হিসাব নিকাশ। আবার প্রোটেকশনের ব্যাপার যদি আসেন, সবাই এক ধরনের প্রোটেকশন পাইতো, তাইলে একটা হিসাব নিকাশ। কাজেই এই অগ্নি পরীক্ষা বা এই অভিযোগটা আপনি যদি সাধারণ চোখে দেখেন তাইলে যৌক্তিক। আবার পার্টির ওজনের দিক থেকে যদি দেখেন, প্লাস তারেক জিয়ার পরিস্থিতি যদি আপনি দেখেন, তারেক রহমান সাহেবের তাকে একবার দেশ থেকে বের হইতে মানে বাধ্য হয়েছিল, তারপরে তার ঝুঁকি আছে, এই সব কিছু মিলাইলে আবার সেই দিকটা বিবেচনা করলে যে আপনার এই নিরাপত্তাটা বোধহয় সে পাইতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে প্রোটেকশনটা উনি পাচ্ছেন, এটা সাধারণত নির্বাচিত দায়িত্বশীল ব্যক্তি পান, বিশেষ করে আর্মির প্রোটেকশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা এখন স্পষ্টভাবে শোনা যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর ব্যস্ততা বেড়েছে, নির্বাচন কমিশন এগুচ্ছে প্রস্তুতির পথে। সব মিলিয়ে দেশে তৈরি হয়েছে নির্বাচনমুখী পরিবেশ। তবে এই দৃশ্যমান প্রস্তুতির আড়ালে অনিশ্চয়তা ও শঙ্কার মেঘ এখনো পুরোপুরি কাটেনি। পর্দার আড়ালে ষড়যন্ত্রের অভিযোগ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ এবং রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অনাস্থা অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে ঘিরে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। এই বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কি সত্যি অগ্নি পরীক্ষায় পরিণত হচ্ছে? কতটা প্রস্তুত নির্বাচন কমিশন? শেষ পর্যন্ত জনগণের প্রত্যাশা কতটা পূরণ হবে? আজকের আয়োজনে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী, সুপ্রিম কোর্ট ও রাজনীতি বিশ্লেষক। সেই সঙ্গে আরও আছেন অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, বিএনপি। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। বলছিলাম যে সারা দেশে আমরা নির্বাচনী দামামা বাজতে দেখছি, কিন্তু নির্বাচন যত ঘনিয়ে আসছে কেন উদ্বেগ, শঙ্কা কিংবা সংশয় বাড়ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অভিযোগের তালিকাও। আপনি নিশ্চয় অবগত আছেন, গতকাল জামায়াতের তরফ থেকে অভিযোগ করা হয়েছে দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। আজ এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব হয়ে অভিযোগ করেছেন ইসির উপর আস্থা রাখতে পারছে না এনসিপি এবং ভোট নিয়ে জনমনের শঙ্কা এখনো কাটেনি, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই হতাশাজনক। এই বাস্তবতায় ইসি কি অগ্নি পরীক্ষার মুখোমুখি? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক অ্যাডভোকেট সজল হিসেবে আমি চিনি, অন্য নাম প্রয়োজন নাই। আর আপনার এই নিউজ 24-এর দর্শক দেখেন, এই জামাতের যে অভিযোগ লেভেল প্লেইং ফিল্ড নাই, এই অভিযোগ ফ্রম ডে ওয়ান বলতে ইলেকশনের তফসিল বা ইলেকশন যেদিন থেকে সিদ্ধান্ত হলো যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেদিন থেকেই অভিযোগ আছে। পাশাপাশি এমন অভিযোগও আছে যে বিএনপি বলছে যে জামাতের ইচ্ছায় প্রশাসন সাজানো হচ্ছে। আমি দুইজনেরটা ধরে নিই, তাহলে একটা পাল্টাপাল্টি অভিযোগ আছে। এই পাল্টাপাল্টি অভিযোগের অর্থ যেটা দাঁড়ায় সেটা হলো প্রশাসনে কিছু গোজামিল বা পরিস্থিতি ভালো না, এটা আছে। এখন জামাত যে বলতেছে লেভেল প্লেইং ফিল্ড নাই, নির্বাচনের উপযুক্ত পরিবেশ নাই, সেটা বিএনপির তরফ থেকে তারা তো বলতে হবে যে না, লেভেল প্লেইং ফিল্ড আছে। একটা কিছু তো বলতে হবে, আপনার তো একটা জায়গায় যাইতে হলে একটা ওপিনিয়ন দিতে হবে। পাল্টাপাল্টি অভিযোগ করে লাভ নেই। পাশাপাশি আসিফ মাহমুদ, যার কথা আপনি বললেন, আসিফ মাহমুদ এমন অভিযোগ করছে যে সরকারের উচ্চ পর্যায়ের যে সমস্ত কর্মকর্তা,
যারা লোড বিয়ারিং ভীম বলেন কিংবা নির্বাচনের টার্নিং পয়েন্টে তাদের মতো লোককে নিয়ে মিটিং আলোচনা করতে হয় রাষ্ট্রীয় লেভেলে, তারা তার সাথে নাকি দেখা করছেন। আমার বক্তব্য না, আমি দেখিও নাই, পত্রিকা এখন পর্যন্ত পাইনি আমি, বাট আসিফ মাহমুদের যে অভিযোগটা, তো এটা দিয়ে তো একটা জিনিস মনে হইতে পারে যে যদি সব জায়গায় প্রশাসনের লোক এইভাবে সব বড় দল বলতে আমি অন্তত 3টে দলের কথা যদি বলি এই মুহূর্তে, তাদের সবার কাছে যদি যাইতো তাইলে একরকমের হিসাব নিকাশ, আবার প্রোটেকশনের ব্যাপার যদি আসেন সবাই এক ধরনের প্রোটেকশন পাইতো তাইলে একটা হিসাব নিকাশ। কাজেই এই অগ্নি পরীক্ষা বা এই অভিযোগটা আপনি যদি সাধারণ চোখে দেখেন তাইলে যৌক্তিক, আবার পার্টির ওজনের দিক থেকে যদি দেখেন, প্লাস তারেক জিয়ার পরিস্থিতি যদি আপনি দেখেন, তারেক রহমান সাহেবের তাকে একবার দেশ থেকে বের হইতে মানে বাধ্য হয়েছিল, তারপরে তার ঝুঁকি আছে, এই সব কিছু মিলাইলে আবার সেই দিকটা বিবেচনা করলে যে আপনার এই নিরাপত্তাটা বোধহয় সে পাইতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে প্রোটেকশনটা উনি পাচ্ছেন এটা সাধারণত নির্বাচিত দায়িত্বশীল ব্যক্তি পান, বিশেষ করে আর্মির প্রোটেকশন। আমি তার প্রোটেকশনটা দেওয়া নিয়ে আমার দ্বিমত নাই, প্রশ্নের যেটা আমি বললামই তার প্রেক্ষাপটটা একটু আলাদা, কিন্তু এখানে পুলিশের প্রোটেকশনটা এনাফ ছিল কি না সেই বিষয়টা বলা দরকার ছিল, জানা দরকার ছিল। আমরা তার প্রোটেকশনে পুলিশ বলতে কিছু দেখছি না, 1 নম্বর। 2 নম্বর হলো পুলিশ ইদানিং যেটুক সক্রিয় ছিল সেটা আবার নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, কিরকম যেন ওয়েট করতেছে যে নির্বাচন পর্যন্ত যাই কোন রকম। পাশাপাশি যদি আপনি নির্বাচনী পরিস্থিতি এটাও আনেন, আপনি দেখবেন যে সম্প্রতি 2 জনকে গ্রেফতার করছিল, এটা বলতে হয় এই কারণে, ওই যে জুলাই আন্দোলনের একজন গ্রেফতার করছিল সিলেট থেকে এবং তাকে পরে ছেড়ে দেওয়া হয়, আবার সুরভিকে গ্রেফতার করছিল, তাকেও রিমান্ডে নিয়ে আসলো, তারপরে আবার আসিফ নজরুল সাহেব বললেন যেটা আমরা দেখতেছি কি করা যায়, এবং তারপর তার জামিন হলো। এই যে বিষয়গুলো, এতে মনে হচ্ছে যে মাঠে একটা টার্মাল সিচুয়েশন আছে এবং জুলাই চেতনা বিরোধী কর্মকাণ্ড খুব ভালোভাবে হচ্ছে বিধায় মনে হইতেছে তাদের কাছে হাদি হত্যাটা জুলাই চেতনা বিরোধীর একটা শক্তি। আবার সিলেটে গ্রেফতার, সে জুলাই আন্দোলনকারী, সুরভি জুলাই আন্দোলনকারী, এবং এদেরকে গ্রেফতার করার পর রিমান্ডে নেওয়ার পর একটা পর্যায়ে কিন্তু মোটামুটি আমরা দেখছি শাহবাগে টার্নিং পয়েন্ট শুরু হয়ে গেল, এবং আমার কাছে মনে হচ্ছে যে একটা ইলেকশন তুলে নিতে চাচ্ছে তড়িঘড়ি কোনো রকম করে, যাতে করে আপনার অন্য কোনো আন্দোলন না হয়। আপনি এখন কিছু হইলেই কিন্তু হাদি কেন্দ্রিক একটা আন্দোলন তৈরি হয়ে যায় ওই এখন শাহবাগ থেকে, এবং তাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমি অযৌক্তিক বলবো না, এই কারণে বলবো না যে যারা আন্দোলন করে দেশ থেকে ফ্যাসিজমকে তাড়াইছে, তাদের একটা মূল্যবোধ, তাদের একটা মূল্যায়ন করা উচিত ছিল, এবং তারা আজকে ওই ঘটনাটা ঘটাইছে বলে ফেব্রুয়ারি 26-এ নির্বাচন পাচ্ছেন, তা না হলে কিন্তু 29-এর আগে নির্বাচন হতো না, এই সুক্রিয়া আদায় করা উচিত ছিল। কিন্তু সেখানে আমরা দেখতেছি নানান কায়দায় যে তারা মারাত্মকভাবে অবহেলিত হচ্ছে। আপনি অবহেলিত হলে, আপনি হাদি মারা যাওয়ার পর আপনি দেখেন অনেক সময় মানুষ প্রত্যেকটা ঘটনা যদি দেখেন, ওই যে আমরা 5ই জুলাইয়ের আন্দোলনে দেখছি কে মারা গেল, মুগ্ধ না, এই যে রংপুরের ছেলেটা যে মারা, আবু সাইদ মারা যাওয়ার পর কিন্তু স্ফুলিঙ্গের মতো বিস্ফোরণে পলকে হয়ে গেল। তারপরে যেটা ম্লান হয়ে গেছিল সেটা কিন্তু আবার হাদি থেকে একটা জায়গায় গেছে। নিশ্চয়ই আপনি অবগত আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি যে হাদি হত্যাকাণ্ডের বিষয়ে কিন্তু অভিযোগপত্র দাখিল করা হয়েছে, যেখানে বলা হয়েছে হাদি হত্যা মামলার নির্দেশদাতা ঢাকা উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তার মানে কি এখনো কি পতিত স্বৈরাচার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে? আমরা তো দেখতেছি যে পতিত সরকারের যারা আছে তারা কোন দলে যোগও দিচ্ছে, নেতাকর্মীরা যোগ দিচ্ছে। তো আপনি আবার কোন দল পতিত স্বৈরাচারের নেতাকর্মীদের দায়িত্ব নিয়ে নিচ্ছে, সেটাই বলছি। তো আপনি যদি দেখেন যে জুলাই চেতনার যে ইয়েটা, বাংলাদেশে জুলাই চেতনার বিপক্ষে কারা, অন্যতমভাবে যদি বলেন পতিত শক্তি, কারণ জুলাই চেতনার মাধ্যমে তাদেরকে সরানো হয়েছে। হাদি হত্যাকাণ্ডের উদ্দেশ্য যদি আমরা খুঁজে বের করতে চাই, প্রাথমিকভাবে কি ধারণা করেন? নির্বাচন বিলম্বের কোনো কারণ, নাকি দেশে অস্থিতিশীলতা? হাদি হত্যার যে বিষয়টা আপনি যদি ধরেন, আপনি একটা জেনারেশন এখন তৈরি হয়েছে এই মুহূর্তে, এটাকে বলে থার্ড জেনারেশন বলতে পারেন। আমাদের দেশে স্বাধীনতা পক্ষ শক্তি বিপক্ষ শক্তি একটা আন্দোলন চলমান ছিল, এটা সুযোগ বুঝে একে অপরে মিশে যায়, আবার দূরত্ব তৈরি করে, মাঝখানে একটা তৃতীয় ধারা বের হয়েছে, সেটা তরুণদের সমাজ। এই তরুণদের সমাজের প্ল্যাটফর্ম শুরু হলো 5 আগস্ট থেকে,
আবু সাইদের হত্যার মাধ্যমে স্ফুলিঙ্গের মতো বিস্ফোরণ হলো। তারপরে এটা যখন ম্লান হতে যাচ্ছিল, হাদি আবার এটাকে এমনভাবে ধারণ করলো, মানুষের ভিতরে ট্রান্সপারেন্সি এমন একটা জিনিস যে আপনার ট্রান্সপারেন্ট থাকলে, স্বচ্ছতা থাকলে সবাই অ্যাকসেপ্ট করে। হাদি এমন কোনো ছেলে না, হাদি ঝালকাঠির নলসিটি উপজেলা অজপাড়াগার একটা ছেলে। সে ধারণ করছিল নজরুলের চেতনা। কারণ এই যে বিদ্রোহী কবিতা পাঠ বাংলাদেশে একজন দুইজনে করে নাই, হাজার হাজার লোকে আবৃত্তি করছে, পুরস্কারও পাইছে। কিন্তু হাদি যে আবৃত্তি করছে তার ভিতরে বোঝা যায় সেটাকে ধারণ করছে। পাশাপাশি আপনি যদি জিয়াউর রহমান সাহেবের আদর্শ দেখেন, আবার জিয়াউর রহমান সাহেব কি বলছেন, যে একজন সামরিক সরকার ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্রকে এস্টাবলিশ করছে। পাশাপাশি তার একটা বক্তব্যতে আমি পাইছি হাদির, যে বেগম খালেদা জিয়ার সাথে সান্নিধ্য চাইছিল সে তার জীবনে, যে আমি যদি ওনার একটু সান্নিধ্য পাইতাম, কারণ অল্প বয়স, ওর 93-তে জন্ম, এবং সে একটা পুরস্কার বোধহয় পাইছিল, জাতীয় পুরস্কার। কথা ছিল যে ফার্স্ট প্রাইজ পাইলে বেগম খালেদা জিয়া পুরস্কার সবসময় কিন্তু ইনসাফের কথা বলতে অ্যাডভোকেট আবু হেনা সেটাই বলছি। এবং তিনি কিন্তু এমন না যে শুধু পতিত শক্তিরই সমালোচনা করেছে, ক্রিয়াশীল অনেক রাজনৈতিক দলের সমালোচনা করেছে, ভারতীয় আধিপত্যবাদীরও সমালোচনা করেছে। তাহলে কেন হাদিকে টার্গেট করা হলো? সেটাই বলছি, যেহেতু সে জিয়ার আদর্শ ধারণ করতেছে, যেহেতু সে বিদ্রোহী কবির আদর্শ ধারণ করতেছে, যেহেতু সে বেগম খালেদা জিয়াকে ধারণ করতেছে, কারণ সে একটা নম্বর কম পাইছিল, ওদের সেকেন্ড হয়েছে, তাই তার সান্নিধ্য দিন পায় নাই। কিন্তু পরবর্তীকালে আমরা দেখছি ওই যে 21শে নভেম্বর যে সশস্ত্র বাহিনী দিবস, সেখানে হাদি তার সান্নিধ্য পাইছে। অর্থাৎ জিয়াউর রহমানের আদর্শ বলেন, খালেদা জিয়ার যে আদর্শ বলেন, খালেদা জিয়ার যে মৃত্যুটা হইল, এই মৃত্যুর মাধ্যমে মনে হইতেছে আমরা এমন কিছু পাই নাই, মনে হচ্ছে একটা আদর্শের পতন হয়ে গেল নীরবে। কিন্তু পাশাপাশি কিছুদিনের ক্ষেত্রে হাদি মারা গেল, সেখান থেকে একটা স্লোগান উঠছে, আমরা সবাই হাদি হব। কিন্তু খালেদা জিয়ার কবর মানে ইন্তেকালের পর জিয়াউর রহমান সাহেবের পাশে কবর দেওয়ার কিন্তু এমন কোনো কথা আসে নাই। হ্যাঁ, যে কারণ নেতা নেত্রীর ক্ষেত্রে লিঙ্গ চলে না, যে এক নেতা লোকান্তরে লক্ষ নেতা ঘরে ঘরে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, এই স্লোগানটা কিন্তু আসে নাই, এটা আসছে হাদির ওখান থেকে। তার মানে একটা টার্নিং পয়েন্ট হচ্ছে হাদি, এবং এই তরুণ সমাজটাকে নিয়ে চিন্তার বিষয়, এবং তারা জাগ্রত হবেই টুডে অর টুমরো। সুতরাং এই নির্বাচনকে সামনে কেন্দ্র করে এই জুলাই চেতনা বিরোধী মানে ধারণকারী কাউকে স্পর্শ করা যাবে না এবং করতে যাচ্ছে না। এবং সেই কারণে জুলাই চেতনাকে ধারণ করে হাদি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তাদের জন্য কোনো নিরাপত্তা হুমকি তৈরি করার এক ধরনের চেষ্টা করা হয়েছে কিনা? ডেফিনেটলি হয়েছে, এবং সেই কারণে আপনি মনে করেন, আমার ব্যক্তিগত ওপিনিয়ন, সুরভি জামিন পেয়েছে, আর ওই যে আন্দোলনকারী সিলেটে জামিন পেয়েছে শুধু এইটার কারণে যে নির্বাচনের আগে এমন কোনো টার্নিং পয়েন্ট না হয়ে যায় যাতে নির্বাচন বাতিল হয়ে যায়। ইনফ্যাক্ট টার্মোয়েল একটা সিচুয়েশনের মধ্যে আমরা নির্বাচন করতে যাচ্ছি। নির্বাচনটা কত ভালো হবে, কত মন্দ হবে, সেটা আমি পরের ধাপে আলাপ করব। নির্বাচন কমিশনের সামনে কি কি চ্যালেঞ্জগুলো দেখছেন, সেই প্রসঙ্গ আমি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। পরবর্তী অংশে আবারও ফিরছি। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। নির্বাচন ঘনিয়ে আসছে, যেমনটি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকিও বলছিল, যে অভিযোগ কিন্তু আমরা দেখছি যে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, এবং যেমনটি বলা হচ্ছে যে এখন প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে যাচ্ছে, এমন অভিযোগ করেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। সেই সঙ্গে আজ আমরা দেখলাম যে আসিফ মাহমুদ সজীব হয়ে অভিযোগ করলেন গোয়েন্দা প্রধানরা একটি পার্টি অফিসকে কেবলা করে ফেলেছেন। যখন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এমন অভিযোগ করে এবং অভিযোগের ইঙ্গিতটি যখন বিএনপির দিকে হয়, তখন বিএনপির আসলে জবাব বলি বা ভাবনা বলি কি হতে পারে? ধন্যবাদ আজকের যারা আলোচক রয়েছেন, আমার শ্রদ্ধেয় আবু হেনা রাজ্জাকি সাহেব, আর যারা দেখছেন এবং দেখবেন সবাইকে ধন্যবাদ। আমি শুরুতেই আমার মাতৃসম নেত্রী, বিএনপির চেয়ারপারসন এবং এশিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। আপনার প্রশ্নটা হলো নিরাপত্তার প্রসঙ্গে প্রথম বলেছেন, তারপর বলেছেন নির্বাচন কমিশনের অগ্নি পরীক্ষার কথা বলেছেন। তো প্রশাসনের নিরপেক্ষতা নিয়েই কিন্তু প্রশ্ন তুলছে এখন রাজনৈতিক দলের। না, ঠিক আছে, প্রশাসন তো আমি তো মনে করি নিরপেক্ষভাবেই তাদের দায়িত্ব পালন করছেন। এখন প্রশাসন যেখানে প্রয়োজন মনে করছেন নিরাপত্তা দেওয়ার, সেখানে দিচ্ছেন। যেখানে বিএনপির প্রতি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন, না, বিএনপির প্রতি বলছি না আমি, যেখানে ওনারা প্রয়োজন মনে করছেন সেখানে তারা দায়িত্ব পালন করছেন। প্রশাসন যদি মনে করে এখন জামাতের জন্য নিরাপত্তার প্রয়োজনীয়তা রয়েছে, সেখানে দায়িত্ব পালন করবেন। প্রশাসনকে তো কেউ ইনভাইট করছে না, প্রশাসনকে তো কেউ ইনভাইট করছে না। তারা যখন যেখানে প্রয়োজন মনে করছে সেখানেই তারা দায়িত্ব পালন করছেন। আমি মনে করছি যে প্রশাসনকে নিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করছে। কিন্তু জামায়াতের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে রিটার্নিং কর্মকর্তার একটি দলের প্রতি ঝুঁকে গেছে।
আমরা সেটা প্রতিবাদও করছি না, আবার এটা স্বীকারও করছি না। ওনাদের নির্বাচনী কৌশল হোক বা রাজনৈতিক কৌশল হোক, সে কারণে ওনারা বলতে পারে, কিন্তু আমরা এটা খুব গুরুত্ব দিচ্ছি না। ওনাদের এই বক্তব্যকে আমরা মনে করি নির্বাচনের আগে একটা পরিবেশ বিঘ্ন করার একটা অপকৌশল, সে কারণে আমরা এটা কত গুরুত্ব দিচ্ছি না। আমরা সাধারণ ভোটারদের মাঝে এখনো নির্বাচন নিয়ে কেন শঙ্কা? না, সাধারণ ভোটারদের মাঝে নির্বাচন নিয়ে সংখ্যা দেখেন, বাংলাদেশের স্বাধীনতার পরে, রাজ্জাকি স্যার ভালো বলতে পারবেন, আমার পেশা বা উনি সিনিয়র আমার, তো নির্বাচন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যতগুলি নির্বাচন হয়েছে বাংলাদেশে, প্রত্যেকটা নির্বাচনেই কিছু কিছু পার্টি, সাইনবোর্ড সর্বস্ব পার্টি হোক বা গুরুত্বপূর্ণ পার্টি হোক, এবং জনগণ একটা সংখ্যার মধ্যে থাকে নির্বাচনের আগ পর্যন্ত, নির্বাচন না হওয়া পর্যন্ত, রেজাল্ট না হওয়া পর্যন্ত। সুতরাং এই সংখ্যাটা তো নতুন কিছু না, এটা তো সেই আগে থেকেই চলে আসছে, এই সংখ্যা থাকবেই। এবং আমার বিশ্বাস একটি শান্তিপূর্ণ পরিবেশে, একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে, এবং নির্বাচনের পরে ফলাফলের মাধ্যমেই দেখবেন যে সমস্ত সংখ্যা দূরীকরণ হয়েছে। এবারের নির্বাচনে বিএনপির সামনে মোটা দাগে কি কি চ্যালেঞ্জ দেখেন? না, আমরা মোটা দাগের চ্যালেঞ্জ হলো ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনা, সেই ধরনের পরিবেশ সৃষ্টি করা। সে কারণে আমরা কাজ করছি। আমি নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য, আমরাও বিভিন্নভাবে কৌশল নির্ধারণ করছি যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে। সে পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা যেহেতু বড় দল, আমাদেরও দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব পালনের জন্য আমরা সশস্ত্র রয়েছি, এবং আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে উৎসবমুখর পরিবেশে জনগণ ভোট দেবেন। ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন আসনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ইতিমধ্যে বিএনপি ব্যবস্থা নিয়েছে, কিন্তু বিদ্রোহী প্রার্থীরা সামনে নির্বাচনে চ্যালেঞ্জ হয়ে উঠবে কিনা? বিএনপি একটি বড় দল, মহাসাগরের মতো দল, এখানে এই বিদ্রোহ, মান, অভিমান, এটাও একটা সৌন্দর্য আমি মনে করি। তো এক একটা দলে অ্যাভারেজ দেখা যাবে যে 5 থেকে 6 জন কমপক্ষে যোগ্য প্রার্থী রয়েছে। 5-6 জন যোগ্য প্রার্থীর মধ্যে থেকে একজন প্রার্থী বেছে নেওয়া খুব দুরূহ একটা ব্যাপার। তারপরও যেহেতু এটা রাজনৈতিক দল, একজন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে, সেই একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে, বাকি 4 জনকে মনোনয়ন বা বাকি 5 জনকে মনোনয়ন দেওয়া যায় নাই। তাদের ক্ষোভ, মান, অভিমান থাকতেই পারে। তবে আমার মনে হয় এন্ড অফ দি ডে, উইদিন 21 জানুয়ারির মধ্যে এই সমস্যার অনেকাংশে সমাধান হবে। হয়তো বা 2-1টি সিটে বিদ্রোহী প্রার্থী থাকতে পারে, বাকি সিটগুলিতে আমার বিশ্বাস বিদ্রোহী প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করবেন। আজ পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ করেছেন সদ্য বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। এই অভিযোগ কি আসলে সুষ্ঠু নির্বাচনের বার্তা দিচ্ছে? রুমিন ফারহানার আসনে দেখেন, রুমিন ফারহানা আমাদের দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন, আমাদের দলের সাবেক সংসদ সদস্য ছিলেন। আমি একটু পিছিয়ে গিয়ে একটু বলি, এই রুমিন ফারহানাকে যখন সংসদ সদস্য পদ দেওয়া হয়, যখন এমপি দেওয়া হয় বিএনপির পক্ষ থেকে, তখন আমার দলে কমপক্ষে শতাধিক মহিলা এমপি নেত্রীরা ছিলেন যারা মহিলা এমপি হওয়ার মতো যোগ্যতা রাখেন। সেই সময় রুমিন ফারহানাকে এমপি বানানো হয় যখন রুমিন ফারহানার একটি কর্মসূচিতে যাওয়ার কোনো ইতিহাস ছিল না। তারপরও বিএনপি তাকে মহিলা এমপি বানিয়েছেন এবং বিএনপির মতো দলে তাকে সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বানিয়েছেন। রুমিন ফারহানা উচিত ছিল সেই অবদানকে স্বীকার করে এই নির্বাচনে বিএনপির জোটের প্রার্থী যিনি দাঁড়িয়েছেন তার সম্মানে তার প্রার্থিতা প্রত্যাহার করা। তিনি সেটা অস্বীকার করে অকৃতজ্ঞতার প্রকাশ করলেন। উনি এখন অনেক কথাই বলবেন যেটা বিশ্বাসযোগ্য নাও হতে পারে, এটা উনি সস্তা সেন্টিমেন্ট ওনার পক্ষে নেওয়ার জন্য বলে থাকতে পারেন। আমার মনে হয় না ওনার মঞ্চ ভাঙার ঘটনা ঘটেছে, এবং ওনাকে ওখানকার যারা রয়েছেন আমাদের জোটের, ওনাকে অত গুরুত্ব দিচ্ছেন বলে আমার মনে হয় না। সামনে নির্বাচনে কেমন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে মনে করেন? যেহেতু বাংলাদেশ দীর্ঘদিন দ্বিদলীয় রাজনীতি দেখে অভ্যস্ত, এবার 24 গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত প্রেক্ষাপটে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। জামায়াতের 11 দলীয় জোট কতটা প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করতে পারে? আমি মনে করি প্রতিযোগিতামূলক একটা নির্বাচন হবেন, এবং দুইটি জোটই তো শক্তিশালী। আমি মনে করি জনগণ বাদ বিচার করে ভোট দেওয়ার সুযোগ পাবেন এবং তারা যোগ্য প্রার্থীদেরকে বেছে নিতে পারবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা একটা বিরতি নিয়ে আবারও আপনার কাছে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ 24 নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট আবু হেলাল রাজ্জাকি, সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে এনসিপি জামায়াতের সাথে জোট গঠন করেছে
এবং জোটের ভেতরে আসন ভাগাভাগি থেকে শুরু করে নানা সমীকরণ চলছে এমন গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে। বিশেষ করে এনসিপি নাকি চরমোনাই কে গুরুত্বপূর্ণ সেটি নিয়েও বিরোধ রয়েছে এবং এনসিপির তরফ থেকে 30টি আসন চাওয়া হয়েছে। বলা হচ্ছে যে 10টির বেশি আসন দেয়া হবে না, বা এরকম একটি আলোচনা কিন্তু আমরা ইতিমধ্যেই সংবাদ মাধ্যম সহ গণমাধ্যমে দেখতে পাচ্ছি। সে সঙ্গে আমরা দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাংবাদিকদের সামনেই প্রশ্ন রেখেছেন, সারা দেশে এনসিপির ভোট কত আছে, তাদের কি সাংগঠনিক শক্তি আছে, তাহলে কি সামনে আমরা জোটের ভবিষ্যৎ কি দেখব? ধন্যবাদ আপনাকে এবং সহালোচক। এই দেখেন এনসিপি এই যে বার্গেনিংটা করতেছে 10টা সিটের জন্য, যার সাথে বার্গেনিং করছে তারাই বা সিট পায় কয়টা, কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের কনফিডেন্সটা কোথায়? এই যে 10টা সিট চাচ্ছে এবং তাদের একটা কনফিডেন্স আছে যে তারা ভোট পাবে, কনফিডেন্সটা কোথায়? একটা মানুষের তো, একটা দলের তো একটা কনফিডেন্স থাকে। আমরা দেখছি 2টা জোট হয়েছে, বিএনপির নেতৃত্বে একটা জোট, এনসিপির নেতৃত্বে একটা জোট। এখন এনসিপির জোটে যারা আছে আমরা সবাই জানি কারা আছে, সেখানে বিভিন্ন ইসলামী দলও আছে। আবার বিএনপির যে জোট আছে, বিএনপির জোটে আপনি যদি মেনলি আসেন, আপনি বিএনপি ছাড়া অন্য যে যারা জোটের যে দলগুলো আছে তারা আমার বানায় বলার কিছু নাই, তাদের কিছুই নেই। আপনার সভাপতি পাইলে সেক্রেটারি পাওয়া যাবে না, সেক্রেটারি পাইলে সভাপতি পাওয়া যায় না, এবং সব দল এক একটা দলের 200 লোক একত্র করাটাও খুব ডিফিকাল্ট। পাশাপাশি কিন্তু তারা আবার যেমন এই হাটহাজারী মাদ্রাসা বা কিছু মাদ্রাসার বড় বড় মাদ্রাসার যারা ইয়েরা আছেন তাদের সাথে আবার বিএনপি একটা আলোচনা চলছে। তার মানে ইসলামী গন্ধ সবাই রাখতেছে, ইসলামী সাইডটা কেউ বাদ দিচ্ছে না, সবাই রাখতেছে। এখন এনসিপির যে জোট, এনসিপির নেতৃত্বে যে জোটটা, সেখানে শক্তিটা কোথায়? আপনি যদি 15 বছরের আন্দোলন দেখেন, 15 বছরে কিন্তু আপনার 4 কোটি ভোটার তৈরি হয়েছে, তরুণ ভোটার যাদের কথা আমরা বলছি, যারা ভোট দিতে পারেনি, তারা কিন্তু ওই 15 বছর শুধু আওয়ামী লীগকেই ক্ষমতায় দেখছিল, এবং তাদের নির্মম আচরণ, তাদের ফেসিজম, তাদের পেশিশক্তি ব্যবহার করা, তাদের তৈরি আয়নাঘর, তাদের তৈরি ক্রস ফায়ার, তারপরে শাপলা চত্বর, এই সব তারা দেখে এই জায়গাটায় আসছে। ঠিক তখন কিন্তু পরিবেশ পরিস্থিতিগত কারণে মাঠে বিএনপি এবং জামাত দুইজনই বিএনপি দ্বারা আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হওয়ার কারণে তাদের কিন্তু পলিটিক্যাল অ্যাক্টিভিটিসটা ওই তরুণ ভোটাররা দেখেনি যে তারা কি রকম, কিন্তু তাদের অ্যাক্টিভিটিসটা তারা দেখছে 5 আগস্টের পর থেকে। এই যে 5 আগস্টের পর থেকে দেখে আসছে, তাতে ওই 4 কোটি ভোটার অন্তত এই একটা জিনিস বুঝতে চায় যে জুলাই চেতনাটা ধারণ করছে কারা, এবং এটা তারা বিবেচনায় নেবে। সেটা আপনি আর আমি বলে দেওয়ার কোনো বিষয় নাই, তারা মাঠে ঘাটে থেকে এটা ইয়ে করবে। তো আমার ব্যক্তিগতভাবে যদি আমি যাই, তাহলে আজকে এনসিপির যে রোলটার কারণে আমরা আজকে এই জায়গাটায় আসছি, ছাত্রদের যে রোলটার কারণে এই জায়গাটায় আমরা আসছি, এবং আমরা যত বড় কথা বলি না কেন, তারা ছিল টার্নিং পয়েন্টে, এবং গুলি বুকে রাইখা মাথা পাইতে সামনে গেছে। সেই তাদের দিকে এই তরুণ ভোটারগুলার সিংহভাগ ঝুঁকে যাবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ তারা অন্য কাউকে দেখেনি। এক, দ্বিতীয় কথা হইল, ওই যে বললাম একটা নতুন প্রজন্ম, আমরা সবাই হাদি হব, আমরা কিন্তু ওখান থেকে এইটা দেখি নাই, আমাদের মহান নেত্রী, সবার যিনি নেত্রী, ওখান থেকে কিন্তু এই স্লোগানটা আসে নাই যে এক নেতা লোকান্তরে লক্ষ নেতা ঘরে ঘরে। কিন্তু ওখানে মনে হয়েছে এরকম যে একটা আদর্শ নিয়ে লালন করতেছিলেন, সেই আদর্শটা নিয়ে বোধহয় উনি চলে গেলেন, এরকম সেটা শিফট হয়ে গেছে হাদির কাছে। কারণ হাদি দুইজনেরই যে মূল্যায়ন করছে, জিয়াউর রহমান সাহেবরে এবং বেগম খালেদা জিয়ারে, তার পাশাপাশি ভিতরে যে ধারণ করছে নজরুলের চেতনা, সব কিছু মিলে দেখেন তার অ্যাকসেপ্টেবিলিটি। কাজে এই যে ভোট, এই ভোটটা তরুণ ভোটগুলা ওইদিকে ঝুঁকার সম্ভাবনা সমূহ, এবং সেক্ষেত্রে নির্বাচন যদি 60% শুদ্ধ হয়, মাঠে হাড্ডি লড়াই হবে, আমি আপনাকে বলে দিচ্ছি। কারণ বাংলাদেশ সেই জায়গায় নাই। 2 নম্বর, আরেকটা চ্যালেঞ্জ আছে বাংলাদেশে, সবাই বলে লেভেল প্লেইং ফিল্ড। লেভেল প্লেইং ফিল্ডটাকে আমি 2টা ভাগ করেছি, একটা হলো পলিটিক্যাল লেভেল প্লেইং ফিল্ড, আর একটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল প্লেইং ফিল্ড। পলিটিক্যাল লেভেল প্লেইং ফিল্ড কীরকম? যেমন ধরেন ওনার দলে একটা জায়গায় 5টা লোক আছে গ্রহণযোগ্য, মিনিমাম 3 জন লোক আছে গ্রহণযোগ্য যে এমপি হতে পারে, এবং 3 জনই আশাবাদী ছিল যে আমি এমপি নমিনেশন পাবো। 3 জনেরই কিন্তু পার্টির চেয়ারম্যানের সাথে মোটামুটি জানাশোনা আছে, কিন্তু যখন একজনে পেয়ে গেল, বাকি 2 জন
উপর দিয়ে বলবে আমি দলীয় শৃঙ্খলা মানে নিলাম, সব মেনে নিলাম, কিন্তু একবার এমপি হয়ে গেলেন তো ওটা ঘাঁটি হয়ে যায়। সুতরাং ওখানে ওই পলিটিক্যাল লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আপনার একটা জটিলতা হবে, কারণ প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা পকেট আছে, আলাদা আলাদা কিছু লোক আছে। সুতরাং এই যে পলিটিক্যাল লেভেল প্লেইং ফিল্ড যখনই নষ্ট হতে যাবে, ঠিক তখনই এইটার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ যে লেভেল প্লেইং ফিল্ড তার ডিস্টারবেন্সটা তৈরি হয়ে যায়। তার মানে এবার কি অ্যাডমিনিস্ট্রেশনটা কোন দিকে যাবে? ফলাফল উল্টে দিতে পারে? ফলাফল উল্টে দেওয়ার চেয়ে বড় কথা হলো আপনি নির্বাচনী পরিবেশটা খারাপ হয়ে যায় কিনা, নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কিনা, আমি সেটা বলছি। যদি আপনার পলিটিক্যাল লেভেল প্লেইং ফিল্ড না থাকে, এটা তো আপনার নিজস্ব, আপনারা যদি নিজেরা কন্দল করেন, সেখানে ওই প্রশাসন কোথায় যাবে? এটা একটা ফ্যাক্টর। 2 নম্বর আসেন, আপনি এত বড় দল থাকা সত্ত্বেও আপনি ছোট দল থেকে কিছু লোক নিয়ে নিয়ে আপনি তাদেরকে সিট দিচ্ছেন কি কারণে? আপনি এটা কোনো গণতান্ত্রিক পদ্ধতি হতে পারে না যে আমার কর্মী আমি তার নেতা বানাবো, আমি তাকে নমিনেশন দিব, আমার দলের লোক তাকে ভোট দিবে, সেখানে আমি জোট বানাইয়া অন্য একটা দলের লোক আইনা আমার ভোটারদেরকে বলতেছি তোমরা ভোট দিবা তাকে। এটা কোন গণতন্ত্র? আপনার আদর্শ কি আর তার আদর্শ কি? আপনি তাকে এমপি বানাচ্ছেন কেন আপনার দলের ভোটার দিয়ে? এটা তো গণতান্ত্রিক পদ্ধতি নয়। আমি বলছি কোনো গণতন্ত্র এটা পারমিট করে না। জোট আছে আফটার ইলেকশন, নট বিফোর ইলেকশন। সুতরাং আপনি যে এবং নির্বাচন কমিশন যে আইন করছে তাতে অন্য দল থেকে আসলে নমিনেশন আমি দিতে পারবো, কিন্তু তার ইয়ে থেকে নিজ দলের, তো নিজ দল থেকে যদি সে ইলেকশন করে আপনি নিশ্চিত থাকেন 100% গ্যারান্টি দিলাম পাশ করার কোনো সুযোগ নাই। তারপরেও যদি সে পাশ করে আপনি ধরে নেবেন সে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। সেটা পরে আসতেছি। এইবার আসেন, একটা দল যখন একটা রাজনৈতিক দল রেজিস্ট্রেশন পাইতে কাঠখড় পোড়াইতে হয়, সেও জানে যে মামলা হইতেছে কোর্টে অনেক যে আমার পার্টির রেজিস্ট্রেশন দিচ্ছেন। আপনি একটা এমপি হওয়ার জন্য আপনি একটা দল পাইছিলেন, সেই দলটাকে সেই দলের আদর্শ বিকে দিয়ে আপনি আইসে পড়ছেন আমার একটা ধানের শীষ দেন, আমি একটু নির্বাচন করব। কোন থিওরি এটা? তাকে কেন মানুষ বিশ্বাস করবে? বিশ্বাসঘাতক, যে তার নিজের দলের সাথে বিশ্বাসঘাতকতা করে। আপনার আইডিওলজি ঠিক, আপনি এখন এসে জিয়া রহমান সাহেবের জন্য কাঁদবেন, আপনি বেগম জিয়ার জন্য কাঁদবেন, আর এই দল যদি এটা অ্যাকসেপ্ট করে, বোথ সেম। ধন্যবাদ এই কারণে বলছি যে আপনি গণতন্ত্র এগুলা পারমিট করে না। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। এমপি হওয়ার কারণে কি আদর্শ বিসর্জন দিচ্ছে প্রার্থীরা? এটাকে আমি ওইভাবে দেখছি না। এটা একটা গণতন্ত্রের সৌন্দর্য। যাদের দেখা যাবে বাংলাদেশে যোগ্যতা আছে, বিভিন্ন কারণে এমপি হতে পারছে না, হয় জনপ্রিয়তার কারণে অথবা ছোট দলের কারণে, যেসব কারণে তারা এমপি হতে পারছে না, তারা মনে করে যে, বা দলও মনে করে বড় বড় দলগুলি যে উনি যদি সংসদে আসেন দেশ ও জাতির উপকৃত হবে। দল বিলুপ্ত কি গণতন্ত্রের সৌন্দর্যের মধ্যে পড়ে? হতে পারে। আমার এমপি হওয়া দরকার, আমি এমপি হয়ে দেশের জন্য কাজ করব, জনগণের জন্য কাজ করব, এটা তো হতেই পারে, এটা তো অস্বাভাবিক কিছু না। আমি মনে করি এটা গণতন্ত্রের সৌন্দর্য। এবং রাজ্জাকি ভাই যেভাবে বলছেন তাতে একটি মহল খুশি হবে ওনার বক্তব্যে। উনি একেবারেই পলিটিক্যাল লেভেল প্লেইং ফিল্ড বলেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল প্লেইং ফিল্ড একটা দিকে উনি ঠেলে দিচ্ছেন। ওনার বক্তব্যে কিছু দল খুশি হবে এবং আশাবাদী হবে, এটা আমার মনে হচ্ছে। উনি একটু বুঝিয়ে বলেন কোন দল আশাবাদী হবে? উনি ইনিয়ে বিনিয়ে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যে দলের পক্ষে কথা বলছেন সে দলের খুশি হওয়ার কথা। কিন্তু আমার মনে হচ্ছে যিনি এই যে তরুণ ভোটারদের কথা বলেছেন এবং জুলাই আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন তাদের কথা বলেছেন, জুলাই আন্দোলনে শুধু যে কজনকে আমরা সামনে দেখতে পাচ্ছি এখন এনসিপির নামে যারা করছেন, তারাই যে শুধু জুলাই আন্দোলন করছে এ ধরনের কথা এখন আর জনগণ বিশ্বাস করে না। কারণ এই আন্দোলনের পিছনে আমাদের 17 বছরের ফাউন্ডেশন রয়েছে, আমাদের গুম হয়েছে, অপহরণ হয়েছে, আমাদের এখন পর্যন্ত হিসাবে যে গুম কমিশন যে রিপোর্ট দিয়েছে তাতে এখনও আমাদের সর্বোচ্চ সংখ্যক আমাদের গুম রয়েছে, ফিরে আসে নাই। এবং আমাদের 500-র মতো প্রায় অ্যাবাউট 500 লোক নিহত হয়েছে গত আন্দোলনে। সুতরাং একক দাবি করে তরুণরা সব ঝাঁপিয়ে পড়বে ওনাদের দিকে, সেটা আমি ভাবছি না। বা রাজ্জাকি ভাইয়ের সাথে আমি দ্বিমত পোষণ করছি। আমি এটা বলতে পারি, যদি একটা আসনে কোনো প্রার্থী নাও থাকে, যদি শুধু এনসিপি থাকে, তা তো সে বিজয় হতে পারবে না, কারণ ভোটাররা ভোট দিতে যাবে না, তারা তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। কেন এমনটি মনে হচ্ছে? এমনটি মনে হয়েছে 5 তারিখের পরে তাদের ক্ষমতার লোভ পেয়েছে, ক্ষমতার লোভে তারা তাদের নীতি আদর্শ সব শেষ করেছে। হাদির কথা বলেছে, হাদির মৃত্যু নিঃসন্দেহে দুঃখজনক এবং আমি এর বিচার চাচ্ছি এবং আশা করি সুষ্ঠু বিচার হবে। সে হাদির সাথে তো তারা ছিল না। এবং হাদি হত্যার পরে দেখেন যেভাবে
সংবাদ মাধ্যমের উপর হামলা হলো, প্রথম আলোর উপর হামলা হলো, ডেইলি স্টারে হামলা হলো, আপনার উদীচিতে হামলা হলো, তারপর ওই অন্য অন্য জায়গায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হলো, তারপরে বলা হলো কি যে আমরা বিপ্লবী সরকার চাচ্ছি, বিপ্লবী সরকার প্রধান হবে মাহমুদুর রহমান, আর অন্য পিনাকি হবে, ইলিয়াস হবে, এরা উপদেষ্টা হবে, কনক স্যারের উপদেষ্টা হবে। অর্থাৎ যেখানে হাদি হত্যার বিচার চাওয়ার কথা, সেখানে ওই যে বারবার রাজ্জাক বলছে আমরা সবাই হাদি হব, হাদি হত্যার বিচার করব, আসলে তো সেটা না। ওনারা যাচ্ছিলেন যে এইসব ব্যাচাকার সৃষ্টি করে অন্য কিছু করা যাচ্ছে কিনা, কিন্তু তাদের উদ্দেশ্য অ্যাডভোকেট ছিল গাজী সেটা। কামরুল ইসলাম সজল, আপনি বলছিলেন যে এনসিপির বিরুদ্ধে অভিযোগের কারণে তারা জনসমর্থন হারিয়েছে, তাই কি? তাদের উচিত ছিল প্রেসার গ্রুপ হিসেবে কাজ করা। তো অসংখ্য অভিযোগ আমরা শুনেছি, BNP চাঁদাবাজির অভিযোগ শুনেছি, দুর্নীতির অভিযোগ শুনেছি, তাহলে বিএনপি জনসমর্থন কতটা ধরে রাখতে পেরেছে সেই আলোচনা আমরা ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, আপনি বলছিলেন আগের অংশে যে কোনো আসনে যদি এনসিপির একক প্রার্থীও থাকে তারপরেও সে বিজয়ী হতে পারবে না, কারণ জনগণ ভোট দিতে যাবে না। এবং এনসিপি তাদের অভিযোগের বিভিন্ন সময় যে অভিযোগগুলো সামনে এসেছে তার কারণে জনসমর্থন হারিয়েছে। কিন্তু বিএনপির বিরুদ্ধেও তো অসংখ্য অভিযোগ রয়েছে, চাঁদাবাজির অভিযোগ রয়েছে, দুর্নীতির অভিযোগ রয়েছে। বিএনপি কি জনসমর্থন ধরে রাখতে পেরেছে? দেখেন, বিএনপি একটি বিশাল মহাসাগরের মতো দল। এই দলে আপনার অভিযোগ যতগুলি আছে পার্সেন্টেজ হিসাব করলে দেখবেন যে সব খুবই ক্ষুদ্র একটা অংশ, এবং সেই ক্ষুদ্র অংশের কর্মকাণ্ডের কারণে দল কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। দল কিন্তু এক সেকেন্ডও দেরি করে না শাস্তিমূলক ব্যবস্থা নিতে। তদন্ত ছাড়াই, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হলে তদন্ত ছাড়াই কিন্তু আমরা আমাদের দল পানিশমেন্ট দিয়েছে। সেক্ষেত্রে আমরা কিন্তু সর্বোচ্চ পর্যায়ের আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। সুতরাং এই কারণে জনগণও খুশি হয়েছে যে না, এই দলে অন্যায় অবিচার করলে সাথে সাথে বিচার হয় দলের পক্ষ থেকে, যে কারণে দলের একটা আস্থা কিন্তু, জনগণের একটা আস্থা কিন্তু দলের প্রতি চলে আসছে। সে কারণে আমি বলছি যে আমরা আশাবাদী যে জনগণ ভোট দিতে পারলে ইনশাল্লাহ বিপুল ভোটে বিএনপিকে বিজয় করে ইনশাল্লাহ ক্ষমতা আমরা দেখতে পাবো। জামায়াত এখন পরিশুদ্ধ দল, এমন মন্তব্য করেছেন এলডিপি সভাপতি কর্নেল অলি আহমদ। আমি যদি একটু পেছনে ফিরে তাকাই, আমরা দেখেছিলাম একসময় কর্নেল অলি বিএনপি ত্যাগ করেছিলেন জামায়াতের সাথে জোট করার কারণে, এবং আওয়ামী লীগের হয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এই যে নেতাকর্মীদের বাক পরিবর্তন, এর পেছনে কি কারণ থাকতে পারে বলে মনে করেন? কর্নেল অলি আহমেদ মুরব্বী মানুষ, ওনার সম্পর্কে বেশি কিছু বলাটাও আমার কাছে দৃষ্টিকটু মনে হচ্ছে উনি আসলে বয়স হয়ে গেছে, আর ওনার নিজের সন্তানকেও একটা সংসদে রেখে যেতে চাচ্ছেন বা এই রাজনীতিতে রেখে যেতে চাচ্ছেন। সে কারণে বিএনপির কাছে সুযোগ না পেয়ে উনি শেষ বয়স ওনার মতো একজন মুক্তিযোদ্ধা ওনার নীতিবোধকে হারিয়েছেন। আমি সেই দৃষ্টিতে দেখি, এর চেয়ে বেশি কিছু ওনার সম্পর্কে বলতে চাচ্ছি না আমি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। যেমনটি আজ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ইসির সাথে বৈঠকের পর জানালেন যে আমরা চাই না জাতীয় পার্টি নির্বাচনে থাকুক। এর আগে এনসিপির আরেক নেতা আক্তারও কিন্তু বলেছেন যে জাপাকে নির্বাচনে আনা এজেন্সির খেলা। এখনো কি খেলা এজেন্সির হাতেই রয়েছে নির্বাচন কেন্দ্রে? হ্যাঁ, থাকতে পারে, কারণ আসিফ মাহমুদরা তো দীর্ঘ প্রায় 15 মাস উপদেষ্টা ছিলেন। কাজেই ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন কিংবা রাষ্ট্রযন্ত্র কিভাবে কাজ করে সেটা হাতে কলমে সে যে এক্সপিরিয়েন্সটা নিয়ে আসছে সেটা আমার নাই, এবং তার আলোকে যদি সে বলতেই পারে এবং তার কাছে হয়তো এই ধরনের ধারণা তার আছে, সেটাকে আমি ডিনাই করছি না, কিংবা এটা সঠিক নয় তাও বলছি না, হতে পারে তার কাছে ইনফরমেশন আছে। বাট জাতীয় পার্টি তো ফ্যাসিজমের দলটাকে পক্ষপাতিত্ব করছে, তাকে শেল্টার দিচ্ছে, অর্থাৎ তাকে বিরোধী দল হিসেবে থাইকে তাকে টিকায় রাখছে, সেই হিসাবে সে অপরাধী, কোনো সন্দেহ নাই। এখন সেটা রাষ্ট্র নির্বাচন কমিটি কীভাবে সিদ্ধান্ত নিবে সেটা নির্বাচনের ব্যাপার। আমি কয়েকটা কথা বলে শেষ করে দিচ্ছি যে নির্বাচনটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। কেন আমি বলি, যে যত কথাই বলুক, উনি বললেন না যে এনসিপি কোনো প্রতিনিধি না থাকলেও পাশ করবে না, ভোট দিতে যাবে না। আজকে যে কায়দায় নির্বাচনটা হতে যাচ্ছে তাতে দলের বাইরে কিছু ভোটার আছে, 30%, 35% তাই, যারা দল করে না, এই ভোটাররা ভোট দিতে যাবে না। এবং তারা যদি ভোট দিতে যায় তাহলে তারা দেখবে, ভোট দিতে যদি যায় তাহলে তারা জুলাই চেতনা যারা পক্ষে যারা ছিল তাদেরকে ভোট দিবে, এটা আমার ধারণা। 1 নম্বর। 2 নম্বর আসেন, জুলাই আন্দোলনে 1400 ছেলে পেলে মারা গেছে এবং 30-40 হাজার আহত হয়েছে। তাদের বাপ দাদা কিংবা তাদের এই বাপ চাচা যারাই থাকুক না কেন, তারাও তো ভোটার।
তারা যদি একটা দলে বিলং করেও যে আমি এই দলে আসি, কিন্তু আমার নাতি মারা গেছে, আমার ছেলে আহত হয়েছে, আমি এই দলে বিলং করি, যদি দেখি যে এই দলটা ফেসিস্ট দলের পক্ষপাতিত্ব ডাইরেক্ট ইনডাইরেক্ট করে, আমি নিশ্চিত করে বলে দিতে পারি সে প্রকাশ করবে না, কিন্তু সে ওই দলকে ভোট দিবে না, কারণ তার সন্তান হারার ব্যথাটা সে বোঝে। 3 নম্বর আসেন, শুদ্ধ নির্বাচন যদি হয়, শুদ্ধ নির্বাচন 60% যদি হয়, মাঠে হাড্ডি লড়াই হবে, সেক্ষেত্রে কোনো একটা দল সিঙ্গেল মেজরিটি পাবে। কিন্তু নির্বাচনী ফলাফল যদি 2/3 মেজরিটি কোনো দলের পক্ষে যায়, সেটা নির্বাচনী ইঞ্জিনিয়ারিং ছাড়া সম্ভব হবে না, এটা আমার ধারণা। কারণ আমরা মাঠে চলি, মাঠে দেখি, তরুণ ভোটারদের মানসিকতা দেখি, সবার অবস্থা দেখি, এবং সে কারণে বললাম যে ভোট যদি শুদ্ধ হয়, কোনো একটা দল সিঙ্গেল মেজরিটি পাইয়ে পার্লামেন্ট গঠন, সংসদ নিয়ে সরকার গঠন করতে পারবে, কোনো সন্দেহ নাই। এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে, যেমন ধরেন মাদ্রাসার ছাত্র যাত্রাবাড়িতে যে আন্দোলন হয়েছে, টোটাল মাদ্রাসার ছাত্ররা করেছে, সেখানে বহু ছাত্র মারাও গেছে। এই ভোট নিশ্চয়ই জুলাই চেতনার পক্ষে থাকবে, জুলাই চেতনা লালন যারা করে তাদের পক্ষে থাকবে, এবং সেটা বিবেচনায় নেবে তারা। যদি বলেন বড় দলের কাছে বড় ভোট যাবে, যেতে পারে, নট আনলাইকলি। বাট প্রশ্ন হচ্ছে যে বড় দলের কাছে ভোট যাবে কি যাবে না, 15 মাসের যে জাজমেন্ট, সেই জাজমেন্টটা নেওয়া হবে। এই 15 মাসে মাঠে যে অ্যাক্টিভিটিসটা হয়েছে 15, 16, 17 মাসে, সেটা বিবেচনায় নিলে কঠিন হাড্ডাহাড্ডি লড়াই হবে। তারপরে কোনো দল, সে এনসিপি হোক, বিএনপি হোক, আর জামাত হোক, যে কোনো দল 2/3 মেজরিটি যে কোনো দলের পাইতে হইলে ইঞ্জিনিয়ারিং করতে হবে, ইঞ্জিনিয়ারিং ছাড়া পাবে বলে আমার কাছে মনে হয় না। নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কারা নির্বাচন নিয়ে সন্দেহ তৈরি করছে, কারা নজরদারিতে? না, নির্বাচন নিয়ে সন্দেহ তো হতেই পারে নানান কারণে। এই যে আমি বললাম যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আপনি দেখেন যে বিএনপির সাথে জোট করছে যে দলগুলা, আপনি তাদের কয়টা ভোট আছে, আর এনসিপির সাথে যারা জোট করছে তাদের ওখানে কিন্তু গিয়ে দেখবেন অনেক ভোটের লোক আছে। এর মানে কোটি কোটি ভোটার আমি তা বলছি না। এখানে ফ্যাক্টর হবে দলবিহীন ভোটগুলো, যারা দলের সাথে সম্পৃক্ত সেই ভোটগুলা, আর এই যে 15 বছরে 16 বছরে যে 4 কোটি ভোটার তৈরি হয়েছে, তরুণ ভোটার, এগুলো ফ্যাক্টর হবে, বিশাল ফ্যাক্টর হবে। এবং তারা এখন আজকে তাদের বয়স 33, 34, 35-এর কোঠায়, দে আর ম্যাচিউরড এনাফ, তারা হাতে কলমে 15টা বছর দেখছে, এবং জুলাই আগস্টের অভ্যুত্থানের পর বাকি 15 মাস দেখছে। লড়াই হাড্ডাহাড্ডি হবে। সুতরাং এখানে আমি আবারও বলছি, হাড্ডাহাড্ডি লড়াই হবে শুদ্ধ নির্বাচন হইলে। আর যদি 2/3 মেজরিটি পেতে হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতেই হবে। সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, উস্কানি ও মব নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের কোনো পদক্ষেপ নেই। আমরা জানি যে গণঅভ্যুত্থানের পর থেকে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে নানা অভিযোগের কথা আমরা শুনেছি, এবং সন্তোষজনক পরিবর্তন আমরা দেখিনি। নির্বাচনের আগে এটি বড় সংকট তৈরি করবে কিনা? আচ্ছা, এই যে সরকারের কোনো মানে কি বলে, মবের ক্ষেত্রে সরকারের কোনো উদ্যোগ নেই, মবক্রেসির বিরুদ্ধে কোনো উদ্যোগ নেই, এই যে কথাগুলো আমরা বলতেছি, আপনি বলেন তো যে শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতো, যিনি ক্ষমতায় থাকাকালীন জিয়াউর রহমান সাহেবের কবর তুলে নিতে চাইছিল, আপনারা হয়তো নিশ্চয়ই জানেন। আবার সেখানে এত সুন্দর একটা জানাজা হইলো, লক্ষ লক্ষ লোক আসলো, সেখানে কি সরকারের রোল ছিল না? এখন বলবেন সরকারের রোল থাকলে সরকার অন্যটা পারে, এইটা পারে না কেন? এখানে সরকারের সাথে সেনাবাহিনী ঐক্যমত্য ছিল। সরকারের সাথে সেনাবাহিনী যেখানেই ঐক্যমত্য হয়েছে, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব অ্যাক্টিভলি কাজ করে। আর যেখানে সরকারকে কোঅপারেট করে না আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ যারা, তারা সেখানে সরকার ব্যর্থ হয়। তার মানে আলটিমেটলি আপনি এইরকম একটা সিচুয়েশনে পলিটিক্যাল স্টেক হোল্ডার, যদি এই মুহূর্তে বিএনপির বড় ধরি, বিএনপি, জামাত, এনসিপি, তিনই মিলে একটা স্টেক হোল্ডার, আবার সরকার একটা স্টেক হোল্ডার, আর্মি একটা স্টেক হোল্ডার, 3 স্টেক হোল্ডার ঐক্যমত্যে আসছে বলে আমরা ফেব্রুয়ারি নির্বাচনের দিকে যাচ্ছি। আর এই 3টার মধ্যে সরকার এবং আর্মি যখন ঐক্যমত্যে আসছে, তখন তারেক রহমান সাহেবের সিকিউরিটি বলেন, তারপরে সেই এখানে সমন্বয় সবচেয়ে বেশি ডেফিনেটলি সরকারকে এককভাবে সরকারকে কোঅপারেট করে জানাচ্ছি অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল আপনাকেও। দর্শক, এখানেই শেষ করছে গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।